আমি মোহাম্মদ আব্দুল বারি পাটোয়ারি, এই কুমারখালী সরকারি কলেজে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসাবে আছি। স্যার, আমি কি আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে শিক্ষা পরিবর্তনের একটা কথা গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে, তো আপনারা যেহেতু এক্সপার্ট মানুষ, আসলে কেমন শিক্ষা পরিবর্তন হলে মেধা যাচাই হয় এবং শিক্ষার্থীরা পড়ালেখামুখী হয় এবং দেশ জাতি কল্যাণের কাজে লাগে, এবং বর্তমান যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু পড়ালেখা বিমুখ, পড়ালেখা করতে আছে না, আসলে এই থেকে মুক্তির উপায়? শিক্ষা নিয়ে এবং সিলেবাস নিয়ে আমাদের ছাত্রজীবন থেকে এই পর্যন্ত দেখে আসছি, অনেক কথা শুনেছি, অনেক গবেষণা হয়েছে, অনেক কমিটি হয়েছে। আসলে মূল জায়গায় মনে হয় কেউ বুঝতে পারে নাই। যদি তাই হতো তাহলে দীর্ঘ এত বছর ধরে আমরা একই প্রশ্নের সম্মুখীন হচ্ছি। সেজন্য আমাদেরকে আসল জায়গায় যেতে হবে। আমরা পৃথিবীতে এমন একটি জাতি, যে জাতিকে বলা হয় মানুষ জাতি। তাহলে পৃথিবীতে সকল জাতির জন্য আলাদা আলাদা সিস্টেম রয়েছে। তা আমরা যেহেতু মানুষ জাতি, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কিভাবে আমাদের কল্যাণ হবে, কিভাবে আমাদের মঙ্গল হবে, এই ব্যাপারে তার কিছু নির্ধারিত নীতি নিয়ম রয়েছে। তা আমার মনে হয় যে শিক্ষা নিয়ে যখন গবেষণা করা হয়, কমিটি করা হয়, সিলেবাস প্রণয়ন করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত যে বিষয় রয়েছে, যেমন কোরআন এবং হাদিস, ওই কোরআন এবং হাদিসকে সমন্বয় করে যদি সিলেবাস বা শিক্ষা গবেষণামূলক কিছু কাজ করা যায় তাহলে কল্যাণ হবে আমি মনে করি। আরেকটা বিষয় বলবেন যে আপনার এই কলেজ থেকে 2024-এর পরীক্ষার ফলাফলটা একটু ব্যাখ্যা দেবেন। 2024 সালের যে রেজাল্ট আমাদের এখানে আমাদের অন্যান্য বছরের সঙ্গে তুলনা করলে একটু খারাপ হয়েছে আর কি, বলতে গেলে খুব বেশি একটা খারাপ হয় নাই। আমাদের 67% পাস করেছে, যেটা বোর্ডের কাছাকাছি, বোর্ডের পাশে। পরীক্ষার্থী ছিল আমাদের প্রায় 650 মতো পাস করেছে। ওই যে আমরা এভারেজে 67% পাস করেছে। খারাপ হওয়ার পিছনে আমি যেটা বলবো, আমাদের কলেজের বিষয়টা বলবো, কুমারখালী সরকারি কলেজের, সেটা হলো আমাদের এই কলেজের রেজাল্ট অতীতে আল্লাহর রহমতে অনেক ভালো ছিল। প্রায় অধিকাংশ বছরে অন্তত এক যুগ হিসাব করলে আমরা এক সময় এই কুষ্টিয়া জেলাতে, শুধু কুষ্টিয়া জেলায় নয়, খুলনা বিভাগেও আমাদের একটা অবস্থান ভালো ছিল বেশ অনেক বছর ধরে। তা এই কলেজের ভর্তি থেকে হলো রেজাল্টের উপর অনেকটা কিছু নির্ভর করে। সেটা হলো কোনো কোনো বছর একটু বেশি ভালো মানের স্টুডেন্টরা ভর্তি হয়। যেই বছর একটু ভালো মানের স্টুডেন্টরা ভর্তি হয়, আমরা ওই প্রথম থেকেই দেখি ওই বেসটা ভালো রেজাল্ট করতে পারে। আবার ফার্স্ট ইয়ারে যখন দেখি একটু নিম্নমানের ছেলেমেয়েরা ভর্তি হয়, কোনো কোনো বছরে এটা হয়, সেই বছরের রেজাল্ট একটু খারাপ হয়। হয়তো আমাদের এই বছরে যারা পরীক্ষা দিয়েছিল তারা অন্যান্য বছরের ছেলেমেয়েদের সাথে একটু গুণগত মানের দিক থেকে খারাপ ছিল, সেই জন্য রেজাল্টটা খারাপ হতে পারে। 2 নম্বর কারণ হলো যে আগে ছেলেমেয়েরা যেভাবে ক্লাসমুখী ছিল, ক্লাসে আসতো, এখন আর ছেলেমেয়েরা ওইভাবে ক্লাসে আসছে না, তারা হলো কোচিংমুখী, কোচিংয়ে চলে যায়। তা আমাদের আওতায় সবসময় তারা না থাকার কারণে, ঠিকমতো ক্লাস না করার কারণে আমরা তাদেরকে সঠিকভাবে গাইড দিতে পারছি না। এইটাও একটা কারণ হতে পারে রেজাল্ট খারাপের। তারা একটা উত্তর যুক্ত করতে চাই যে দুর্বল শিক্ষার্থীকে সবল করার দায়িত্ব থাকে শিক্ষকদের। আপনি যেটা বললেন, তাহলে কি এটা কি আপনাদের শিক্ষকদের কি দায়ী নয় যে ওই শিক্ষার্থীরা, দুর্বল শিক্ষার্থীরা কেন সবল হচ্ছে না? এখানে কি শিক্ষক? অবশ্যই প্রশ্নটা আসবে, এটা আমি স্বীকার করে নিই। আমি তো একটু আগে বলেছি শিক্ষার্থীদের কথা, সব কথা তো আর একবারে আসে না। আমার মনে হয় আমরা শিক্ষকরা এর জন্য কিছুটা হলেও দায়ী। কারণ আমি যেরকম বলেছিলাম যে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাসে আসছে না, ক্লাস করছে না,
এটা একটা পয়েন্ট আছে। এর পাশাপাশি আসলে শিক্ষকদের মধ্যে অনেকটা শিথিলতা ভাব দেখা যাচ্ছে যে ঠিক টাইম মতো ক্লাসে ঢোকা, তার ওই ক্লাসের জন্য পুরো প্রস্তুতি নেওয়া, ছেলেমেয়েরা ঠিকমতো ক্লাস করছে কিনা আসছে কিনা এগুলি তদারকি করা, এই ব্যাপারে শিক্ষকরাও কিছুটা হলো দায়ী আছে। স্যার আরেকটা কথা যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আমরা অনেক জায়গায় দেখেছি এবং আপনার কেউ দেখেছি যে 9টা থেকে যেখানে ক্লাস হওয়ার কথা ছিল 4টা পর্যন্ত রাষ্ট্রের নিয়ম, কিন্তু 12টা 12:30 কি 1টার ভিতরেই আপনার তালা মারা হয়ে যায় এই কলেজগুলো। কেন? তার মানে রাষ্ট্রের আইন করে কি আপনারা কেন আপনারা ফলো করেন না বা মানছেন না? এটার জন্য কয়েকটা বিষয় দায়ী আমি মনে করি। সেটা হলো যে আগে এরকম ছিল না, অনেক বছর আমাদের ছাত্র জীবনে আমরা এরকম দেখি নাই। এখন এর পিছনে বর্তমানে যে প্রধান কারণ সেটা আমি মনে করি যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদারকির অভাব। 2 নম্বরে হলো আমরা যারা শিক্ষক এবং আমাদের যে কর্তৃপক্ষ রয়েছে এই জন্য আমরাও কিছুটা দায়ী। আমরা যদি টাইমটা মেনটেন করে চলি তাহলে তো হয়। আর আমাদের ঊর্ধ্বতন আমাদের যে প্রশাসন আছে তিনি যদি আমাদেরকে বাধ্য করেন তাহলে আমরা কিন্তু থাকতে বাধ্য। তাহলে একে তো হলো সরকারি কর্মকর্তা যারা আছেন আমাদের উপরে তারাও ওইভাবে তদারকি করছেন না, আর আমাদের যে প্রশাসন আছে আমাদের সেই প্রশাসনও আমাদের ঠিকমতো গাইড দিতে পারছে না। আর আমাদের কিছুটা শিথিলতা বা অলসতা আছে যে আমরা ঠিকমতো আমাদের দায়িত্ব পালন করছি না। এরপরে এর সঙ্গে আরেকটা কারণ আছে যে এটা একবারে প্রচলিত নিয়ম হয়ে গেছে, এই জন্য ওই শিক্ষার্থীরা যে থাকে না, বিশেষ করে সকালের দিকে সকাল 9টা থেকে প্রচুর স্টুডেন্ট থাকে, এত ক্রাইসিসের সময় প্রচুর থাকে, কিন্তু আস্তে আস্তে বিকালের দিকে যখন সময় গড়াইতে থাকে তখন শিক্ষার্থীরা তারা বিভিন্ন বাহানা দিয়ে তারা টিফিন করবে, ক্ষুধা লাগছে, এইভাবে বিভিন্ন বাহানা দিয়ে তারা যখন চলে যায় তখন আর আমরা মনে করি কি আমরা শিক্ষক থেকে কী করবো, আমরাও চলে যাই। সেই জন্য হলো 4টার আগে হলো প্রতিষ্ঠানে তালা মারা হয়ে যায়। আপনি কোরআনের ব্যাখ্যা দিতে দিতে চেয়েছেন, কর্ম তো কর্মই, কর্মের ফাঁকি দেওয়া কি এটা কোরআনের বিধান আছে? এবং এই ব্যাপারে মহান আল্লাহ কি জবাব দিতে পারেন? তো সেক্ষেত্রে আপনার যে এই প্রতিষ্ঠান থেকে যে আল্লাহ কাছে বলছে আল্লাহ আমাদের এখানে 4টা পর্যন্ত থাকার কথা ছিল, যখন আমি দেখছি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে আর কেউই নাই, আমিও তাদের সঙ্গে সঙ্গে চলে আসছি। সেই জন্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটুকু মুআখাযা করবেন তিনি ভালো জানেন। একটু যুক্ত করতে চাই, একটা পরিবারের কর্তাই মেন, কারণ পরিবারের কর্তাই নিয়ন্ত্রণ করে পরিবারের সমস্ত পরিবারকে, ছেলে মেয়েকে, যারা পরিবারে যারা থাকেন। আপনি ডিপার্টমেন্টের প্রধান, সুতরাং আপনার উপর তো সমস্ত কিছু শিখবে মানুষ বা শিক্ষক থেকে শিক্ষার্থীরা। সুতরাং আপনি অ্যাডমিন যদি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যদি সঠিক যদি থাকেন তাহলে অটোমেটিক তো সবাই সঠিক হবে। তাহলে এই যে আপনার যে লাস্টে যে ব্যর্থতা যেগুলো আসে, তাহলে এ ব্যাপারে নিশ্চয়ই আমাদের মাধ্যমে এখন কি করণীয় বলে মনে করেন? জি, এখন আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে প্রশ্নটা যদি আমার জন্য হয়ে থাকে, আমি এখানে প্রিন্সিপাল নই, আমি ভারপ্রাপ্ত প্রিন্সিপাল। কয়েকদিনের জন্য আমি এখানে বসেছি। যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন প্রিন্সিপাল দেবেন তখন উনি এই চেয়ারে বসবেন। আগে আমার আগে কয়েকদিন আগে একজন প্রিন্সিপাল ছিলেন। আপনি আপনার থেকেই দায়িত্ব নিশ্চয়ই পালন করবেন। যে কয়েকদিন 5 দিনের জন্য 5 দিন তো তার মধ্যে মানুষ বুঝবে না 5 দিন এই কলেজ শাসন হয়েছে, জি এই পরিবর্তন হয়েছে। জি, আমি যদি এখানে প্রিন্সিপাল হতাম তাহলে আমি ওটা কার্যকরী করতে পারতাম। এখন আমি পারছি না, এই জন্য সেটা হলো পারিপার্শ্বিক অবস্থাটা একবারেই আমার বিপরীত, উল্টো। আমি যদি এই ক্ষেত্রে যদি আমার এখানে শিক্ষক কর্মচারী মিলে প্রায় 100 জন আছে, এই 100 জনকে যদি আমি নতুন কোনো নিয়ম নীতির মধ্যে আনার চেষ্টা করি তাহলে তারা এটা মেনে নিতে চাবেন না, এটা আমার জন্য হিতে বিপরীত হবে। সেজন্য আমি এই দেশে কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নই, এই দেশে কোনো বিচ্ছিন্ন একটা প্রতিষ্ঠানে নই। দেশ যেভাবে চলছে, অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে চলছে, এখন পরিবেশ ওরকম হয়ে গেছে, আমাকেও ওইভাবে চলতে হচ্ছে। সুতরাং এখানে ন্যায় অন্যায় হিসাব নিকাশ দরকার নেই। না, সেটা নয়। এখানে ন্যায় অন্যায় হিসাব তো অবশ্যই আছে, কিন্তু এটাকে আমরা পরিবেশগত কারণে এখন আর এটাকে আমরা অন্যায় হিসাবে আর এখন আমরা এটা দেখছি না। আমরা মনে করছি এটা একটা প্রচলিত রেওয়াজ হয়ে গেছে। এখানে ন্যায় অন্যায়ের কোনো প্রশ্ন না, এখানে একটা রেওয়াজ হয়ে গেছে, ওই রেওয়াজটা চলছে। খালি জাতি হিসেবে তো আমরা উন্নতি হতে পারবো না। জাতি হিসেবে আমাদের উন্নতি করতে হলে পুরা জাতির জন্য নিয়ম করতে হবে এবং পুরা জাতি যাতে মানে আমাদের সেই চেষ্টা করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।
আপনাকে লাস্টে কিছু